পয়জনস রুলের থার্ড যে ফ্যাক্টর সেটা একটু আলোচনা করি। থার্ড যে ফ্যাক্টর সেটা একটু বুঝতে গেলে একটু পরমাণুর গঠনের পরমাণুর গঠনের ক্ষেত্রে ইলেকট্রনীয় যে গঠন হয় সেটা একটু মাথায় রাখতে হবে, তাহলে এটা বোঝা অনেক বেশি সহজ হবে। দেখে নেওয়া যাক সেই ব্যাপারটা কি। থার্ড যে ফ্যাক্টরটা আছে, থার্ড ফ্যাক্টরটা হচ্ছে কি ইলেকট্রনিক কনফিগারেশন ফ্যাক্টর। ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনীয় গঠনের ওপর নির্ভরশীল। কীরকমভাবে নির্ভরশীল দেখে নেওয়া যাক। দেখা গেছে যে যেসব ক্যাটায়নের আউটার মোস্ট অরবিটে 18টা ইলেকট্রন আছে, যেসব ক্যাটায়নের আউটার মোস্ট অরবিটে মানে বহিঃকক্ষে ক্যাটায়ন হ্যাভিং 18 electrons in its outermost orbit that means valence orbit are more powerful towards polarization। মানেটাকে আরেকবার বলে দিই, ক্যাটায়ন হ্যাভিং 18 ইলেকট্রন ইন ইটস আউটারমোস্ট অরবিট, অর্থাৎ বহিঃকক্ষে যেসব পরমাণুর বা আয়নের কথা যদি বলি, যেসব ক্যাটায়নের ক্ষেত্রে তার বহিঃকক্ষে 18টা করে ইলেকট্রন আছে বা 18টা ইলেকট্রন আছে, তাদের পোলারাইজিং পাওয়ার অনেক বেশি অন্যদের তুলনায়। কীরকম একটা প্রশ্ন করে নেওয়া যাক, একটা কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। একটা কোয়েশ্চেন হোক, আমরা প্রতিটা সেগমেন্টেই চেষ্টা করব কোয়েশ্চেন ডিসকাশন করা, তাহলে কি হবে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, একটা প্রশ্ন হয়ে যাক। প্রশ্ন হচ্ছে এটাই, পোলারাইজিং পাওয়ার পুরো কথাটা লিখলাম না, পোলারাইজিং পাওয়ার Cu+1 greater than Na plus, though the size more or less identical। খুব ইম্পর্টেন্ট, মানে এদের পরমাণুর আকার কিন্তু সমান, অর্থাৎ সাইজ ফ্যাক্টর যেটা আমরা আলোচনা করেছিলাম ফ্যাক্টরের ক্ষেত্রে, সাইজ ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ এর সাইজ মোর অর লেস আইডেন্টিক্যাল। তাহলে এর যা সাইজ, এই পরমাণু এই ক্যাটায়নের যা সাইজ, এই ক্যাটায়নের সাইজ মোর অর লেস সেম, তাহলে সাইজ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। তবুও দেখা যাচ্ছে যে Cu+1 অর্থাৎ এই আয়নটা হচ্ছে কিউ প্লাস আয়ন Na প্লাসের থেকে এর পোলারাইজিং পাওয়ার বেশি। কেন বেশি? আচ্ছা, এই কেন বেশির উত্তরটা বলতে গেলে আমরা থার্ড ফ্যাক্টর বা থার্ড যে ফ্যাক্টর সেটা নিয়ে একটু হাইলাইট করলে বা সেটা নিয়ে একটু আলোচনা করলেই পরিষ্কার হয়ে যাবে। কীরকম? Cu+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কী বা এর ইলেকট্রনীয় গঠনটা কী, পরমাণুর বহিঃকক্ষের ইলেকট্রন কটা আছে, এর একদম পরমাণুর বহিঃকক্ষের কথা যদি আলোচনা করি, বহিঃকক্ষে ইলেকট্রনের সংখ্যাটা, ইলেকট্রনের যে বিন্যাস সেটা যদি আলোচনা করি, তাহলে এই বহিঃকক্ষ ইলেকট্রনের বিন্যাস হচ্ছে 3s2 3p6 3d10। যখন এ প্লাস ছিল না, অর্থাৎ Cu যখন ছিল, তখন এরপরে ছিল কি 4s1, সেটা বেরিয়ে গিয়ে Cu+1 হয়েছে। অর্থাৎ এর বহিঃকক্ষে এখন এই বহিঃকক্ষ কোনটা? এটা হচ্ছে তার বহিঃকক্ষ, এটা হচ্ছে তার ভ্যালেন্স অরবিট, তাহলে আমরা কোনটা দেখব? শুধু ভ্যালেন্স অরবিটটা দেখব। তাহলে এই ভ্যালেন্স অরবিটে তাহলে কটা ইলেকট্রন আছে দেখে নেওয়া যাক তো। কটা আছে? 2টো আছে। তারপরে কটা আছে? 6টা আছে। তারপরে কটা আছে? 10টা আছে। তাহলে যোগ করে কত হচ্ছে আমাদের? 18টা আছে। তার মানে এক্স্যাক্টলি 18টা ইলেকট্রন এর বহিঃকক্ষে আছে।
তাহলে আমরা কি বলছি, বহিঃ কক্ষে যখন 18টা হচ্ছে তার পাওয়ারফুল, মানে এটা কিন্তু বেশি পাওয়ারফুল, অর্থাৎ এর পোলারাইজিং পাওয়ার বেশি হবে। ঠিক আছে, এটার পোলারাইজিং পাওয়ার বেশি হবে। আমরা তাহলে সোডিয়ামটাও দেখে নিই, সত্যিই কি এটার ক্ষেত্রেও কি 18টা নেই, দেখে নেওয়া যাক তো, বা 18টা না থাকলে কটা আছে দেখে নেওয়া যাক। Na+ সোডিয়ামের ক্ষেত্রে এই যে ইলেকট্রনের বিন্যাসটা আছে এর একদম বহিঃ কক্ষে ইলেকট্রনের সংখ্যাটা, ইলেকট্রন বিন্যাসটা কি 2s2 2p6, অর্থাৎ যখন সোডিয়াম ছিল, শুধু প্লাস ছিল না, অনলি ওই সোডিয়াম, তখন ছিল 2s2 2p6 3s1, মানে এর বহিঃ কক্ষ ছিল কোন 3, যখন Na ছিল, মাথায় রাখতে হবে। কিন্তু Na+ যেই হয়ে গেছে তার বহিঃ কক্ষে ইলেকট্রন সরে গেছে, অর্থাৎ এখন তার ভ্যালেন্স অরবিট কোনটা, এটাই হচ্ছে তার ভ্যালেন্স অরবিট, এখন তার বহিঃ কক্ষ এসে। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে দেখে নেওয়া যাক তো। তাহলে এখানে ইলেকট্রনের বহিঃ কক্ষে ইলেকট্রন সংখ্যা একটা আছে 2টো, আরেকটা হচ্ছে কটা 6টা, একদিকে 6টা, তাহলে মোট কটা হয়ে গেল 8টা, অর্থাৎ 18টা ইলেকট্রন নয়, এর বহিঃ কক্ষে 8টা ইলেকট্রন আছে। তাহলে আমরা আগেই দেখে নিয়েছিলাম, আমি আবার বলছি, যে প্যাটার্নের বহিঃ কক্ষে 18টা ইলেকট্রন আছে তার ক্ষমতা যার 8টা ইলেকট্রন আছে বা 8টা ইলেকট্রন আছে তাদের থেকে বেশি, অর্থাৎ এটা থেকে পরিষ্কার যে পোলারাইজিং পাওয়ারটা Cu+ এর গ্রেটার দ্যান Na+ হবেই। আশা করি পরিষ্কার হলো। এইবার আমরা কি করব, আমরা যেই 3টে রুল দেখলাম ফাজান্স রুলের, এই ফাজান্স রুলের যে 3টে রুল তার পরিপ্রেক্ষিতে কি কি প্রশ্ন আমরা ফেস করতে পারি, সেই কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করে নেওয়া যাক। আমি আবার বলছি যে প্রতিটা সেগমেন্ট আমরা বুঝে গিয়ে সঙ্গে সঙ্গে তার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলো হতে পারে, রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হতে পারে, তার আনসারটা কিভাবে হতে পারে আর কিভাবে আমরা সেইটাকে অ্যাপ্লাই করতে পারি সেটা একটু ডিসকাস করে নেব। তাহলে কি হয়, কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। আমি কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই আমরা আলোচনা করব, বা তোমরা নিজেরা অবশ্যই ভাবার চেষ্টা করবে কিভাবে হতে পারে। আমি যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি, ধরো এক্সপ্লেন করতে বলেছে, কয়েকটা ফ্যাক্ট দিচ্ছে, সেগুলোকে এক্সপ্লেন করতে হবে। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন বলি, NaCl melting point lesser than KCl। ধরো ফার্স্ট কোয়েশ্চেন এটা দিয়ে, NaCl melting point lesser than KCl। 2 নম্বর, MgCl2 is more covalent than NaCl। 3 নম্বর, melting point of CaO is lesser than CaH2। 4, the order of melting point BeCl2 less than MgCl2 less than CaCl2 less than BaCl2। 5 নম্বর প্রশ্ন আমি কি ভাবতে পারি, 5 নম্বর প্রশ্ন এটাই, একটু আগে যেটা নিয়ে থার্ড দিয়ে আলোচনা করলাম, থার্ড রুল দিয়ে, CuCl
মেল্টিং পয়েন্ট is lesser than NaCl। আমরা এই যে কয়েকটা প্রশ্ন দিলাম, এছাড়া আরও রিলেটেড আরও প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু ডিপেন্ড করছে এই ফাজাসুলের যে তিনটে ফ্যাক্টর, ফাজাসুল আলোচনা করলাম, এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারবো। কয়েকটা হিন্টস দিয়ে দিই। একটা যদি এখানে হিন্টসের কথা যদি আলোচনা করা যায় যে কী হিন্টস দিয়ে আমরা এই উত্তরগুলো খুঁজব, একটা কথা আমি আবার বলছি যে আয়নিক কম্পাউন্ডের আয়নিক ক্যারেক্টার যত বেশি থাকবে তত সে তার মেল্টিং পয়েন্ট বেশি হবে, তত তাকে মেল্ট করতে আমাকে বেশি এনার্জি দিতে হবে। কিন্তু যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে তত তার কী হবে, মেল্টিং পয়েন্ট কিন্তু তুলনামূলক কমে যাবে। তাহলে আমাকে কিন্তু এই সবকটা প্রশ্নের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে দেখতে হবে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে কার ওপর ডিপেন্ড করছে, পোলারাইজিং পাওয়ারের ওপর। তাহলে আমরা যদি পোলারাইজিং পাওয়ারটা বের করতে পারি তার থেকেই ডিপেন্ড করবে কোভ্যালেন্ট ক্যারেক্টার, আর কোভ্যালেন্ট ক্যারেক্টারের উপরেই ডিপেন্ড করবে কতটার মেল্টিং পয়েন্ট বাড়বে না কমবে। তার মানে হিন্টস দিয়ে বলতে পারি যে অ্যাজ কোভ্যালেন্ট character increases, melting point decreases। এটা একটু মাথায় রাখতে হবে। পোলারাইজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে মেল্টিং পয়েন্ট কিন্তু তত কমবে। আবার কোভ্যালেন্ট ক্যারেক্টার কার উপর ডিপেন্ড করছে, পোলারাইজিং পাওয়ার, পোলারাইজেশনের উপর। অর্থাৎ আমি আবার এইটার ক্ষেত্রে যদি বলি কোভ্যালেন্ট ক্যারেক্টার কীভাবে ওপর ডিপেন্ড করবে, অ্যাজ polarization increases, covalent character increases। আশা করি পরিষ্কার হচ্ছে। পোলারাইজেশন যত বাড়বে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বাড়বে, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে তার মেল্টিং পয়েন্ট তত কী হবে, ডিক্রিজ করবে। আশা করি এটা পরিষ্কার হলো। এইখানে যদি আমরা এইগুলো নিয়ে এই হিন্টসের কথা একটু মাথায় রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো।